লাস্ট ক্লাসে হচ্ছে পিরিয়ডিক টেবিলের একদম বেসিক হিস্ট্রিটা আমরা জানতে পারছি, তাই না? কিভাবে উৎপত্তি হলো, কেন হলো, ইম্পর্টেন্ট কি, কোন গ্রুপে কে আছে, কেন আছে, সবকিছু। এখন আমরা আজকে স্ট্রাকচার অফ ম্যাটার দেখি, মানে স্ট্রাকচার অফ ম্যাটার বা স্ট্রাকচার অফ অ্যাটম, যেটা বলি স্ট্রাকচার অফ এলিমেন্ট, যাই বলি। এখন আমরা একটা চিন্তা করি, এই রুমটা যদি একটা অ্যাটমের অ্যাটম, তাই না? এই রুমের ভিতরে যদি টেবিল বা চেয়ার যাই বলি না কেন, সব হজবরল আমাদের অবস্থা থাকে। পুরো বানানে যে যার মতো কেউ ওই দিক ফিরে আসে, কেউ এদিক ফিরে আসে, যেমন আমি এক্সাম হলে করি, ঠিক আছে? যে পিছন দিকে ঘুরে তাকে আমি ডিস্টার্ব করি না, আমি তাকে উঠে নিয়ে একদম পেছনে না ওই দিক ঘুরে বসে, মানে পেছন দিকে বসে যেহেতু তার টানার টেন্ডেন্সি আছে, একবারে আমি ঘুরে দিলাম। ওকে, লাস্ট সিএসসি মনে কোনটা স্যার একটা মেয়ে ঘুরে দিয়েছিলাম, খুব মনে খারাপ করছিল, পরে একা একা পরীক্ষা দিয়েছে। এখন কথা হচ্ছে এইরকম ম্যানেজমেন্ট হলে তো আসলে একটু প্রবলেম হয়, তাই না? কেউ এদিকে, কেউ এদিকে, কেউ এদিকে, এরকম। মানে এখানে একটা চেয়ার আছে, টেবিলটা হচ্ছে ওইখানে আছে, ক্যামেরাটা ভিডিও করবো এইদিকে, কিন্তু দেখা যাচ্ছে ঘোরানো আছে অন্যদিকে। তো ঠিক তেমনি আমার যখন একটা স্ট্রাকচার দাঁড় করবো একটা অ্যাটমের, এটা দেখতে অনেকটা কেমন লাগতেছে। আমরা যদি একটু আমরা যেটা জানি সেটা যদি একটু চিন্তা করি, তাহলে আমরা এইরকম দেখে আসছিলাম স্যার, এরকম দেখে আসছিলাম। ঠিক তেমনি এটা হচ্ছে 3 ডাইমেনশনাল একটা ফিগার দেওয়া আছে, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল। এটাকে আমরা 2 ডাইমেনশনালে নিয়ে আসি, তাহলে আমি এটা পাবো। এর ভেতরে হচ্ছে গোল গোল কি জানি দেখা যাচ্ছে, ব্লু আর গ্রিন, তাই না? এটা কি জিনিস স্যার? এটাকে বলা হয় স্যার নিউক্লিয়াস। এটাকে বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভেতরে স্যার কি কি থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে। আমরা মোটামুটি অনেক শিক্ষিত, যার কারণে আমরা জানি। তো এখন এই জায়গাটা যদি স্যার আমাদের প্রোটন থাকে আর নিউট্রন থাকে, তাহলে ইলেকট্রন কোথায় থাকে স্যার? ইলেকট্রন থাকে বাইরের এই শেলগুলো। সেই এইগুলো বললাম গোল, এটা হচ্ছে ইলেকট্রন। এইটাই মোটামুটি বেসিক স্ট্রাকচার আমার একটা অ্যাটমের, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশন জানি, এবং এই অ্যাটমিক স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে এক একটা অ্যাটমের প্রপার্টিজ গুলো হচ্ছে এক এক রকম, ঠিক আছে? আচ্ছা, সাউন্ড কি এখানে যায়? আচ্ছা, যাই মাইক বললে হবে, সমস্যা নেই, তোমরা শুনতে পারলে হলো, তোমাদের তো এটা দেখার দরকার নেই, যারা আসলে তারা দিই। তো এখন কথা হচ্ছে এই অ্যাটমিক স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আমার কিন্তু অ্যাটমগুলা প্রপার্টিজ ডিপেন্ড করে। তার আয়োনাইজেশন এনার্জি আছে, তার ইলেকট্রোনেগেটিভিটি আছে, ইলেকট্রন অ্যাফিনিটি আছে, অ্যাটমিক রেডিয়াস আছে, আয়নিক রেডিয়াস আছে। এই সব কিছু কিন্তু স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে। আমরা হয়তো আজকের ক্লাসে যদি নাও পারি, নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে পড়ব। ওকে, তো মোটামুটি অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে সবার একটা ধারণা ক্লিয়ার হয়েছে। এখন আমরা যদি আরো ডিপে যেতে চাই যাইতে পারবো, কিন্তু আমাদের সিলেবাসে নাই আর কি বেশি ডিপ। আমরা একটু এরপর একটাই চলবে, এরপরে চলে এসে আমরা ব্যালেন্স ইলেকট্রন। আচ্ছা, আমরা ইলেকট্রন তো জানি, তাই না? ইলেকট্রন কি জিনিস স্যার? হাইজেনবার্গ বলছে, হাইজেনবার্গ যে ইলেকট্রন দুইটা ধরন আছে, তাই না? পরে পড়াবো, আজকে আছে মনে হয়। যাই হোক, ইলেকট্রন হচ্ছে আমার একটা অ্যাটমের কক্ষপথ বা শেলগুলোতে যে সাবস্টেন্সগুলো এক্সিস্ট করে সেগুলোকে আমরা ইলেকট্রন, এবং এই ইলেকট্রনের একটা মাস আছে 9.1 গ্রাম নাকি কিলোগ্রাম, আর -31 হইলে গ্রাম। আচ্ছা, তারপরে তার একটা চার্জ আছে -1.6 × 10⁻⁹ কুলম্ব, ঠিক আছে? তো যাই হোক, এই ইলেকট্রন আর এই ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে পার্থক্য কি? ইলেকট্রন শেলের যে কোনো জায়গায় থাকতে পারে, যে কোনো পয়েন্টে থাকতে পারে, কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে কি, কোন একটা অ্যাটমের লাস্ট শেলে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটাকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। মনে থাকবে? তাহলে এইটার ক্ষেত্রে যদি আমার এটা যদি লাস্ট শেল হয়, সেকেন্ড শেলটা, এবং এই শেলে যদি আমার একটা মাত্র ইলেকট্রন থাকে, তাহলে এটাকে বলা হবে ভ্যালেন্স ইলেকট্রন। বা ভ্যালেন্স ইলেকট্রন কত? এটা 1, ঠিক আছে? এখানে 5টা থাকলে 5। তো যাই হোক, আমরা এবার একটু অন্য একটা কথা বলি। অন্য কথা কি জিনিস স্যার? অন্যটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন আর ভ্যালেন্সি, যেটা কি এক জিনিস? কিছু কিছু ক্ষেত্রে এক জিনিস, কিছু কিছু ক্ষেত্রে স্যার এক জিনিস না। আমরা ভ্যালেন্সি তো বুঝি যোজনী বাংলায়, নাকি? কয়টা ডেফিনেশন আছে স্যার? আচ্ছা, ভ্যালেন্সি কাকে বলে স্যার? কেউ একজন? জোর, ওই যে
বলছে যে একটা যখন একটা যৌগ গঠন করবে, একটা কম্পাউন্ড গঠন করবে, তখন দুইটা এলিমেন্ট বা মেটাল বা নন মেটাল, তখন যেটা ইলেকট্রন ট্রান্সফার হয় বা শেয়ার হয় সেটাকে তার ব্যালেন্স। ওনারটা আমি অ্যাকসেপ্ট করছি। আর কেউ কিছু বলতে চাই? আর দুইটা ডেফিনিশন আছে ব্যালেন্সের, তিনটা ডেফিনিশন, এবং আমরা সবাই তিনটাই জানি। আমরা সবাই তিনটাই জানি, কিন্তু বইয়ে মুখস্থ করে একটা লেখা থাকতো স্যার, এটা পরীক্ষাটা এটা লিখতে হইতো, এই জন্য আমরা এটা মনে আছে, তাই না? আচ্ছা, বাইরের শেলে যতগুলো ইলেকট্রন থাকে তাকে আমি কি বলতেছি? ব্যালেন্স ইলেকট্রন। ব্যালেন্স ইলেকট্রন যদি 4 আর 4 এর থেকে বিলো হয় তাহলে ওইটাই তার ব্যালেন্সিং। যদি 4 এর থেকে বেশি হয়, 8 এর থেকে কম হয়, তাহলে সেটা 8 থেকে যত মাইনাস যা থাকবে সেটা মাইনাস করলে যা হয় সেটা। যেমন একটা एग्जांपल, এখানে আমার যদি দুটো থাকে, এটা কি বোরন হলো না? বেরিলিয়াম বোরন, এটা বোরন। বোরনের ব্যালেন্স কত স্যার? 2 3। বোরনের ব্যালেন্স আছে 2। লাস্ট শেলে কত ইলেকট্রন আছে স্যার? কয়টা আছে? দুইটা। 2। এবার আমরা একটু অন্য কিছু চিন্তা করি স্যার। স্যার আসো, বোরনের কারণ কি? ও সরি, বেরিলিয়াম। আমি সরি, আমি হ্যাঁ বেরিলিয়াম। বেরিলিয়ামের কত স্যার? 2। আচ্ছা 2 ব্যালেন্স কত? 2। তাহলে লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে স্যার? 2টা। ঠিক আছে, মিলছে? এবার আমরা একটু অন্যদিকে, এটা আমরা ফ্লোরিন হচ্ছে, তাই না? ফ্লোরিন লাস্ট শেলে কয়টা আছে? 60। ব্যালেন্স ইলেকট্রন কয়টা? 60। তো আমি কি বলতে চাই, ব্যালেন্সই কত? 1। আমি কিন্তু বলছি 4 যদি ক্রস করে যায় তাহলে কি হয়? 8 থেকে বেশি। কত ব্যালেন্সই? 1। এরপর আরো ডেফিনিশন আছে, একটু দুইটা গেল। উত্তেজিত না করি আমরা, মানে উত্তেজিত অবস্থায় যেটা হচ্ছে বিজোড় ইলেকট্রন। লাস্ট শেলে যতগুলা বিজোড়, যে p x 1 2 এরকম ভাবে থাকে না, হ্যাঁ ওইটা একটা ডেফিনিশন। আরেকটা ডেফিনিশন যেটা আপনার আসতেছিলাম, সেটা হচ্ছে একটা মেটাল বা একটা নন মেটাল বা একটা অ্যাটম যখন আরেকটা অ্যাটমের সাথে মানে যুক্ত হয়ে একটা মলিকুল বা কম্পাউন্ড গঠন করতে চায়, তখন সে হয় ইলেকট্রন শেয়ার করবে, না হয় ডোনেট করবে, না হয় সে অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, তখন সে কয়টা ইলেকট্রন শেয়ার করলো বা কয়টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো বা কয়টা ইলেকট্রন গ্রহণ করলো, সরি ডোনেট করলো বা রিসিভ করলো, সেটাই হচ্ছে তার ব্যালেন্স নাম্বার বা ব্যালেন্স নাম্বার। ওকে, এরপর চলে আসি আমরা যখন ইলেকট্রনিক কনফিগারেশন আমরা চিন্তা করি, এরকম যে যেমন কার্বনের কত? 6। তাহলে 6 যদি হয়, আমরা এটা কিভাবে লিখব? 1s2 2s2 2p2, তাই না? আমরা একটু জানি কার্বনের ব্যালেন্স কত? কার্বনের ব্যালেন্স 4। কার্বনের ব্যালেন্স কত? 2 এবং 4, মানে দুইটাই কার্বন হচ্ছে 2 এবং 4। তো এই যে কন্ডিশনটা আছে, আমরা যদি এটাকে আরেকটু এক্সপ্লেইন করি, মানে 2px অরবিটাল আছে, 2py 2pz, তাহলে এই দুইটা কোনটার নীতি আজকে পড়াবো আমি, তাহলে এখানে ওই নীতি অনুযায়ী এটা এইভাবে যায়, এটা 0 হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি লাস্ট অরবিটালে যতগুলো ইলেকট্রন বিজোড় অবস্থায় থাকে, তাই না, সেটা হচ্ছে তার ব্যালেন্স বা ব্যালেন্স নাম্বার। কত আছে স্যার এখানে বিজোড়? এটা কি বিজোড়? এটা বিজোড়, তাহলে কয়টা আছে? একটা, দুইটা। এবার আমরা সেই উত্তেজিত অবস্থা, এটা যদি একটু হিট দেওয়া উত্তেজিত করা হয়, তখন এই যে 2x সরি s 2, তাই না, তখন এর এখান থেকে এই দুইটা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন এখান থেকে শিফট করে এখানে চলে গিয়ে এখানে হয়ে যায় হচ্ছে 1, আর এখানে হয়ে যায় কত? 1। এখন কত আছে স্যার? 1 কেন? 2 ছিল, সমস্যা কি থাকলে আমরা জানি, আজকে পড়াবো যদি এগুলো অ্যাডভান্স বলে রাখতেছি,
যে প্রত্যেকটা অরবিটাল হাফ অর ফুল অবস্থায় সবথেকে বেশি স্টেবল থাকে। তো এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? দুইটা, তার মানে এখানে দুইটা ছিল স্টেবল। তার মানে এই না যে এক থাকে সে আনস্টেবল, হ্যাঁ না সে স্টেবল, সে আরো একটু হেল্প করবে। তো এখন কয়টা হলো? বিজোড় চারটা। এই হিসাবে কার্বনের যোজনী হচ্ছে 4, আর আগের অবস্থায় হচ্ছে কার্বনের যোজনী 2। এই জন্য আমরা বলি যে একই অ্যাটমের একের অধিক ভ্যালেন্সি বা ভ্যালেন্স নাম্বার পাওয়া সম্ভব। মনে থাকবে না থাকবে না? উত্তেজিত অবস্থায় সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যা বাড়ে। এই যে আগে ছিল কয়টা? দুইটা, এখন উত্তেজিত অবস্থা হয়ে এটা বেড়ে যায়। কারণ ওই যে কার ফিলাম আছে, কার হাফ আছে, কার হাফের একটু বেশি আছে, কার হাফের একটু কম আছে। ওই যে এস না আয়রনের আয়রন 2 প্লাস আয়রন 3 প্লাস এগুলো কি ওই যে ডি থেকে না গিয়ে এস থেকে আসে, এগুলো এক্সপ্লানেশনগুলো 9 এ পড়া আছে। এইজন্য আমি জাস্ট একটু ওভারভিউ দিচ্ছি এখানে, ঠিক আছে? এরপরে চলে আসি আমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন ফর্মেশন। তো এখন ক্যাটায়ন অ্যানায়ন ফর্মেশন আমরা চিন্তা করি, আমরা এটা জানি কোন একটা মেটাল এবং তার লাস্ট ইলেকট্রন শেলে যতগুলো ইলেকট্রন থাকে যদি সেটা একটা বা দুটা হয়, তাহলে আমরা সেই একটা দুইটাকে দেখা যায় সে ডোনেট করে। কেউ যদি ডোনেট করে দেয় তাহলে সেই ক্ষেত্রে হয় কি পজিটিভ চার্জ হয়ে যায়, তাই না? পজিটিভ চার্জ হয়ে যায় না? তাহলে সেই পজিটিভ চার্জকে আমরা বলি ক্যাটায়ন। যেমন এটা হচ্ছে সোডিয়াম 11, তাহলে হচ্ছে 1s2 2s2 2p6 3s1, ঠিক আছে? এবং এটা যদি ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে যদি আমি আঁকার চেষ্টা করি তাহলে এখানে একটা আঁকতে হবে, আর এখানে আরেকটা আমরা যে অ্যাড করে দেই। অনেক বেশি সুন্দর গোল হয় না, এই জন্য মন খারাপ করার কিছু নাই। তো এই একটা শেল এটা ত্যাগ করে সে কি চায় এই ইলেকট্রনিক কনফিগারেশনটা নিতে চায়, কারণ কি এটা হচ্ছে স্টেবল, ঠিক আছে? তো এখান থেকে এটা যদি চলে যায়, চলে গেলে কি থাকে? একটা ইলেকট্রন চলে যাচ্ছে, যতগুলা ইলেকট্রন চলে যাবে ততগুলা পজিটিভ চার্জ এখানে সে যুক্ত হবে। যদি এখান থেকে দুইটা যাওয়া পসিবল হতো তাহলে আরো একটা দরকার হলে এখানে অ্যাড হতো, সোডিয়ামের একটা বেশি হওয়া সম্ভব না। এটা ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামে করলে সম্ভব ছিল, ঠিক আছে? আচ্ছা, অ্যানায়ন তো এই যে ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে সে কে নেবে? আমি নিয়ে চলে যাবো বাসায়? সম্ভব না, ওটা অন্য কোনো মেটাল নেবে, বা সরি মেটাল না নন মেটাল নেবে, আর অন্য কোনো এলিমেন্ট নেবে। তো ধরলাম আমি সেটা যদি ক্লোরিন হয়, এখানে एग्जांपल দেওয়া আছে ক্লোরিন। ক্লোরিনের লাস্ট শেলে কয়টা আছে স্যার? 7টা। তার আর একটা যদি হয় তাহলে সে ইনার্ট গ্যাসের প্রপার্টিজগুলো পেয়ে যাবে এবং সে স্টেবল হয়ে যাবে। এই জন্য দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে নন মেটালগুলো হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে আর মেটালগুলো হচ্ছে ইলেকট্রন ডোনেট করে। তো সেটা হচ্ছে এরকম যদি ক্লোরিন হতো তাহলে ক্লোরিনে কত 17 ছিল, সে আবার একটা অ্যাড হয়ে গেল 2 8 7। তো এই জায়গাটা যদি এই ইলেকট্রনটা যদি এখানে যদি চলে আসে তাহলে এখানে ক্লাস 1 হয়ে গেল না? কি হলো? 2 8 8। ওকে, তো এটা কি স্টেবল একটা কন্ডিশন চলে গেল। ওকে, এই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আপনাদের লবণ খায় না, এটা কি সোডিয়াম ক্লোরাইড। এগুলো কিন্তু প্রচুর পরিমাণ পড়ে, মানে পড়ানো হয়েছে আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, পরীক্ষায় আসতো, আমরা সুন্দর করে লিখতাম, আমরা অনেক বেশি নাম্বার পাইতাম, তাই না? ওকে, তখন বাংলায় লিখতাম, আমি ইংলিশে লিখতাম। আচ্ছা, এবার আমরা কিছু কিছু নিয়ম নিতে পড়ব। নিয়মের আগে আমরা চলে আসি ইলেকট্রনিক কনফিগারেশন আর কোয়ান্টাম মেকানিক্স। পুরো ঝামেলা থাকে। আচ্ছা, হাইজেনবার্গের নাম শুনছে কে? সবাই শুনছে, ফিজিক্সে পড়ছে, তাই না? এখন কথা হচ্ছে আমি কেমিস্ট্রি পড়তে এই ভদ্রলোককে আমি এখন কেমিস্ট্রি পড়তে টানাইছি। আচ্ছা, হাইজেনবার্গ ইলেকট্রন সম্পর্কিত কি বলছে? হ্যাঁ, কনস্ট্যান্ট। হ্যাঁ, অনিশ্চয়তা কি? হ্যাঁ, মানে কি সেটা কি নির্ণয় করা যাবে কি যাবে না? ইলেকট্রন হ্যাঁ, কাছাকাছি যাচ্ছে। ভেলোসিটি আরেকটা কি? যে চারটা একসাথে বের করা যাবে না। আমরা দুইটা নিয়ে চিন্তা করি, দুইটা থেকে চারটা হয় আমি জানি। অবস্থান বের করে গেলে দুইটা
মানে আমরা যদি একটা পার্টিকুলার পজিশন যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে সেটা ভেলোসিটি আমি আইডেন্টিফাই করতে পারবো, আর ভেলোসিটি যদি আইডেন্টিফাই করতে পারি সেটা আমি পজিশনটা বের করতে পারবো। ঠিক আছে, এটা ছিল হাইজেনবার্গের একদম বেসিক কনসেপ্ট। এখন আমরা যদি চিন্তা করি কি বলছে, অ্যাডভান্স স্টাডিজ ইন দ্য ফিল্ড অফ অ্যাটমিক স্ট্রাকচার রিভিল দ্যাট ইলেকট্রন হ্যাজ ডুয়াল নেচার অ্যাজ পার্টিকেল এন্ড ওয়েভ। ওয়েভ মানে কি? ইলেকট্রন এরকম ভাবে যদি যায় এখানে একটা ভেলোসিটি পাই না, এই জায়গাটা কি আমি একটা ভেলোসিটি পাই না। এখন আরেকটা বলছে পার্টিকেল, পার্টিকেল বলতে এখানে আমি অবস্থান, অবস্থানটা কোথায়, যেমন স্ট্রাকচার ইলেকট্রন থার্ড শেলে আছে, ফোর্থ শেলে আছে, সেকেন্ড শেলে আছে না ফার্স্ট শেলে আসে, এটাই হচ্ছে পার্টিকেল পজিশন। ঠিক আছে, তো এই দুটাকে আমরা কখনো একসাথে একসাথে বলতে পারি। আমরা যখন অ্যাটমিক স্ট্রাকচার আঁকি এরকম ভাবে এঁকে যখন আমরা থার্ড শেলে ইলেকট্রনগুলো বসাই, আমরা যখন চিন্তা করি যে দৌড়দৌড়ি করতেছে বা এর এরকম ওয়েভ আছে, আমরা চিন্তা করি ওইখানে বসে আছে। ঠিক আছে, আবার যখন ইলেকট্রন ট্রান্সফার হয়, সাপোজ সোডিয়ামের কাছ থেকে চলে যাচ্ছে কোথায়, ক্লোরিনের কাছে, তখন কি সে কি সোজা পথে যায়, সে ওয়েভ আকারে যায়। তখন কি আমরা সেটাকে পার্টিকেল হিসেবে চিন্তা করতে পারি? আমরা বর্ণালী করছিলাম না, তখন আমরা সেটাকে কিভাবে চিন্তা করি, একটা বর্ণালী পাওয়া যায়। ঠিক আছে, এই জন্য হাইজেনবার্গ বলছে কি আমরা দুইটা জিনিস কখনো একই সাথে আমরা চিন্তা করতে পারি। ক্লিয়ার? এখন উনি এই সমস্ত থিওরি থেকে উনি যেটা আবিষ্কার করছে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। এই কোয়ান্টাম মেকানিক্যাল মডেল থেকে যেটা আমরা পাই কোয়ান্টাম নাম্বার পাই, কোয়ান্টাম নাম্বার পাই। এই কোয়ান্টাম নাম্বারটা কি বলছে? এই কোয়ান্টাম নাম্বারটা বলতেছে কি the set of numbers used to describe the position and energy of the electron in an atom. মানে একটা অ্যাটমের ভিতরে কোন একটা ইলেকট্রনের পজিশন এবং তার কতটুকু এনার্জি গেইন করতেছে এবং কোন পজিশনে থাকলে তার এনার্জি কত হবে, এই ধরনের যে চিন্তা ভাবনাগুলো আছে সেটাকে আমরা বলতে পারি একটা কোয়ান্টাম নাম্বার। এই কোয়ান্টাম নাম্বার আবার কয় ধরনের? কোয়ান্টাম নাম্বার হচ্ছে স্যার চার ধরনের। এক নাম্বার হচ্ছে কি প্রাইমারি কোয়ান্টাম নাম্বার অর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, দুই নাম্বার কি স্যার সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার অর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, অর এখানে আরেকটা নাম্বার আছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, তিন নাম্বার কি স্যার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, চার নম্বর হচ্ছে স্পিন। এবং একটা ইলেকট্রনের কখনোই চারটা এক হবে না, এইটা ছিল। ঠিক আছে, একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রন থেকে অবশ্যই ব্যতিক্রম হবে, চারটার কোথাও না কোথাও একটু ডিফারেন্স থাকবে, যদিও তারা একই শেলে একই সাথে যুগলবদ্ধ বসে থাকবে, হয় একটা এদিক ঘুরবে একটা এদিক ঘুরবে, যেটা বাসায় স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায়, এই হয় এটা ঘুরবে না করবে। ঠিক আছে, বলতেছে না বেশি। এখন আমরা যদি একটু চিন্তা করি, এখন আমরা একটু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার চিন্তা করি। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে আমরা যে শেলগুলো চিন্তা করি, শেল এই দেখা যাচ্ছে, আমরা যদি শেল নিয়ে চিন্তা করি, এই শেল নাম্বারগুলোকে বলা হয় প্রাইমারি কোয়ান্টাম নাম্বার। এই শেলগুলোকে আমরা কি n দিয়ে রিপ্রেজেন্ট করি, n, এবং এই n is equals to 1 2 3 4 5 চলতে থাকে। ঠিক আছে, এবং এই n এর ভ্যালু এই n এর ভ্যালু যদি 1 হয় সেটাকে আমরা k শেল বলতে পারি, l শেল বলতে পারি 2 এর জন্য, m শেল বলতে পারি, n শেল বলতে পারি, এগুলো চলতে থাকে। ঠিক আছে, এটা হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। কি হাসাহাসি হচ্ছে হঠাৎ করে, হাসি কিন্তু কিছু বলি না। আচ্ছা, তো এটা গেল একটা। এরপর চলে গেলাম আমরা আর একটু ডিপে যাব, সেকেন্ডারি কোয়ান্টাম। সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার কি জিনিস? সেটা হচ্ছে আমার ইলেকট্রনগুলোর পজিশন আইডেন্টিফাই আরো অ্যাকুরেট ভাবে আইডেন্টিফাই করার জন্য সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার দরকার। যেমন আমরা s p d f এরকম করছিলাম না অরবিটাল, এগুলো হচ্ছে সেকেন্ডারি। এখন এই সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বারকে l দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, l। এখন n এর সাথে অবশ্যই l এর একটা যোগসূত্র আছে। ঠিক আছে, যেমন আমরা যদি সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বারকে যদি l দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা ভ্যালু হবে হচ্ছে
0 to n minus 1, 0 to n minus 1। এখন আমি যদি চিন্তা করি যে 2 নাম্বার, তাহলে এই যে 2 নাম্বার যদি এরকম থাকে, এটা একটা, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার, এটাকে আমি বলতে পারি হচ্ছে n শেপ, এখানে এখানে ধরো হচ্ছে 2, তাহলে এই জায়গা সাব শেল বা যেটাকে আমরা অরবিটাল বলতে পারি, এইগুলোকে বলা হয় অরবিট। এর ভিতরে আবার এরকম এরকম ইলেকট্রনগুলো এখানে ঘুরে না, মুভ করে না, ঘুরে কোথায়, এখান থেকে এখানে আসে, তারপর ওইখানে যায়, তারপর আসে না, ও এরকম এরকম মানে এর ভিতরেই থাকে, ঠিক আছে, সাবশেল ক্রিয়েট করে, সেটাকে বলা হয় সাবশেল। আর ওই যে p অরবিটাল, s অরবিটাল এরকম বলি না আমরা, ঠিক। তো এখন তাহলে এখানে আমরা কয়টা পাবো? 0 টু n কত? 2 minus 1, তাহলে 0 to 1, 0 to 1 তার মানে কি 0.10 0.20 এরকম না, এগুলো কখনো ফ্র্যাকশনাল হয়, এগুলো ইন্টিজার নাম্বার, ঠিক আছে। আমার থেকে ইন্টিজার তোমরা ভালো বুঝো, কারণ তোমরা সেই স্টুডেন্ট, প্রোগ্রাম প্রথম থেকে সি প্রোগ্রামিং করো, ইন্টিজার ইন্টিজার ইন্টিজার, তাই না? আচ্ছা, তো এখন আমরা যদি একটু চিন্তা করি 0 to 1, তার মানে কি 0 আর 1, তার মানে এই 0 হচ্ছে একটা অরবিটাল, 1 হচ্ছে একটা অরবিটাল, এরপর যদি 2 থাকতো 2 একটা অরবিটাল, 3 থাকলে 3 একটা অরবিটাল। এখন কথা হচ্ছে তাহলে 0 থাকলে কি অরবিটাল হবে স্যার? 0 থাকলে s, 0 থাকলে s হবে, 1 থাকলে p হবে, 2 থাকলে d হবে, 3 থাকলে f হবে, তারপরে আর হয় না স্যার। আপাতত এই পর্যন্ত আবিষ্কার হয়েছে স্যার, ঠিক আছে। তো আমাদের জাস্ট এই বেসিক জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এরপরে এর কার কেমন আকার সেগুলো যে সাইডে আমি দেখাতে দেওয়ার চেষ্টা করছি। কার কয়টা আরো ক্লাসিফিকেশন আছে, এস এস সি, পি এর আবার হচ্ছে 3টা আছে, ঠিক আছে। হ্যাঁ এস অরবিটালের আকৃতিটা গোলাকার নাকি বৃত্তাকার? এটা স্যার গোলাকার না বৃত্তাকার, এটা হচ্ছে ডিম্বাকার। হ্যাঁ মানে হ্যাঁ ডিমের মতো, না গোলাকার না বৃত্তাকার, আবার ডিম্বাকার বলা যায় না, কিন্তু এটা রিসার্চের ব্যাপার তো একজন এক জিনিস, ঠিক আছে। অনেক গোল না এসএসসি তো অনেক ঠিক আছে, মানে আসলে এটা কনফিউজ করা এটা যদি কেউ যদি এইভাবে আঁকে ধরলাম এটা গোল, ওকে, নো প্রবলেম, কোনো প্রবলেম, ক্লিয়ার। এই জন্য আমি এটাকে কি বলি? ডিম্বা, ডিম না গোল না কি মানে কোনো কিছু ওর মতো, ঠিক আছে। যদি এখানে হচ্ছে এটা এটা তো 3 ডাইমেনশনাল, উপর দিক থেকে ডিম দেখলে এরকম দেখা যায়, ঠিক আছে। আবার সার্কেল আমি বলতে পারি। আমরা কোথায় ছিলাম জানি? এরপর ওদের আবার ভাগ থাকে, যেমন হচ্ছে px py pz, dz থাকে হচ্ছে dxy এর উপরে আরো আছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা অরবিটাল ইন্ডিভিজুয়ালি ম্যাক্সিমাম 2টা করে ইলেকট্রন ধারণ করতে পারে, ঠিক আছে। সেই হিসাবে s হচ্ছে 2টা, p হচ্ছে 3 দুনা 6টা, d হচ্ছে 5 দুনা 10টা, আর f হচ্ছে f এর 7টা আছে, 7 দুনা 14টা, ওকে। এখন চলে আসি আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে কি? যখন কথা বলে না ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি স্যার? ম্যাগনেটিক মানে চুম্বকীয়, চুম্বকীয় আকর্ষণ করে কত বিকর্ষণ। তো ইলেকট্রন দুইটা যেহেতু আমরা একই চার্জ, দুইটা ইলেকট্রন একই চার্জ রিপালস করবে, আবার দুটো যদি দুই দিকে ঘুরে, একটা এদিকে একটা এদিকে, তাহলে একটা পজিটিভ দিকে একটা নেগেটিভ দিকে, সেই দিক দিয়ে আবার ঠিক আছে। এই জন্য এই এবং সেগুলো ডিপেন্ড করে, সাপোজ আমি এটার কথা চিন্তা করলাম, একটা ইলেকট্রন এখানে আছে আর একটা ইলেকট্রন এখানে আছে, ঘুরতেছে দুটো দুই দিকে। প্রথমত ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করবে, কিন্তু ঘূর্ণনের দিকের ফলে সে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে না, হ্যাঁ সেটা কি পজিটিভ না নেগেটিভ? সেটা কিন্তু আকর্ষণ। তাহলে একই বস্তুর মধ্যে বা একই ঘটনার মধ্যে দুই রকম ঘটনা,
ঠিক আছে? আমরা যদি একটাকে পজিটিভ চিন্তা করি, একটাকে নেগেটিভ চিন্তা করি, একটাকে আকর্ষণ চিন্তা করি, একটাকে বিকর্ষণ চিন্তা করি, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম এখানে? প্লাস পেলাম, মাইনাস পেলাম। কিসে পাই? অরবিটালে পাই। তাহলে আমরা বলতে পারি প্লাস মাইনাস এল, এল তো সে অরবিটাল, তাই না? তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি বলতে পারি? x প্লাস মাইনাস এল। কি 0 প্লাস মাইনাস হতে পারে। দেখাচ্ছি একটু আগে যেটা দেখালাম, এল এর ভ্যালু কত ছিল? 0 আর 1। যখন n এর ভ্যালু 2